নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স। কিন্তু তার আগে বলে রাখি, আমাদের পলিটিক্স রোজ সকালবেলায় 8টার সময় হচ্ছে, আর সন্ধেবেলায় 6:30, 7টা, 7:30 নাগাদ আমাদের অনুষ্ঠান মতামত হচ্ছে। দুটোই দেখুন, সাবস্ক্রাইব করুন। বেল বাটনে ক্লিক করলে আপনাদের কাছে নিজে থেকেই নোটিফিকেশন পৌঁছে যাবে। সঙ্গে থাকুন। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক হয় মরছে না হলে আত্মসমর্পণ, মাওবাদ শেষ। মাত্র ক বছর আগে, ইতিহাসে মাত্র ক বছর আগে 1972-এ সিদ্ধার্থ শঙ্কর রায় ঘোষণা করেছিলেন নকশালবাড়ি শেষ, নকশালরা শেষ। চারু মজুমদারকে হাজতেই মেরে ফেলা হয়েছে। কিছু নেতা জেল থেকে দালালি করছেন। তাদের তখন কাজ চারুবাবু কত ভুল করেছিলেন তার বিবরণ দেওয়া, তার বিস্তৃত বিবরণ নিয়ে তারা দলিল লিখছেন। সে পর্ব চোকার পরেই, কিছুদিন পরেই আলিপুর জেল ব্রেক, আজিজুল নিশীথ ভট্টাচার্যের সেকেন্ড সেন্ট্রাল কমিটি। তারপরে সেও এক সিজফায়ারের কথায় প্যাঁচ পয়জারে শেষ হলো। জরুরি অবস্থা শেষে নকশালেরা যারা বেঁচে ছিলেন ঘরে ফিরলেন। হঠাৎ নকশালবাড়ি এক রোমাঞ্চকর অধ্যায় হয়ে গেল। কালবেলার নায়কের প্রেমে পড়লেন কতজন মানুষ। সেই সময়ে সাংবাদিকদের ভূমিকা কী ছিল? কেউ কেউ প্রচ্ছন্ন সমর্থন করেছেন, কেউ বা বিরোধিতা করেছেন। কিন্তু চারুবাবু মারা গেছেন বলে আনন্দে উদ্বাহু হয়ে নাচতে দেখিনি কোনো সাংবাদিককে। দেখিনি, কারণ তারা দিনের শেষে সাংবাদিকই ছিলেন, দালাল তো ছিলেন না। তারপর আবার এক উত্থান। 1984-তে নকশালদের এক গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হাসপাতালে বন্দী কোন্ডাপল্লী সীতারামাইয়াকে ছিনিয়ে নিয়ে গেল তার দলের সশস্ত্র কর্মীরা। তার ঠিক পরেই 2004-এ ওই এমসিসি, পিডব্লিউজি, পার্টি ইউনিটি, তিনটে গোষ্ঠী মিশে সিপিআই মাওয়িস্ট তৈরি হলো। 2005-এ জাহানাবাদ জেল ব্রেক। প্রায় গোটা জাহানাবাদ শহর দখল করে নিয়ে তারা জেল ভেঙে ছাড়িয়ে নিয়ে গেল তাদের কর্মীদের, তাদের কমরেডদের। 2007-এ দান্তেওয়াড়া জেল ব্রেক। তার আগে 2004-এ কোরাপুট জেল ব্রেক হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, প্রচুর ক্ষয়ক্ষতি, এবং একটা সময় ওই সিদ্ধার্থ রায়ের ওই নকশালবাড়ি শেষ ঘোষণার 30-32 পর দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং জানালেন যে মাওবাদ দেশের মূল অভ্যন্তরীণ সমস্যা, কজ অফ ইন্টারনাল ডিস্টারবেন্স। সেই নকশালবাড়ি আবার নতুন চেহারাতে এসে হাজির হলো। তারপর এক বড় সময়ে যৌথ বাহিনীর আক্রমণ, চিদম্বরমের নকশালদের শেষ দেখে ছাড়ার ঘোষণা, এবং এর মধ্যে অন্তত নকশালদের ওই মাওয়িস্টদের সঙ্গে একটা সিজফায়ারের আলোচনা হয়েছিল, কোনো ফল হয়নি। তো সে যাই হোক, সেসব চলছিল। সাংবাদিকেরা কি করছিলেন? লিখছিলেন। কারোর প্রচ্ছন্ন সমর্থন ছিল, কেউ কেউ বিরুদ্ধে ছিলেন, কেউ কেউ এই ঘটনা দেখতে চলে গেছেন সেই জঙ্গলে, বাস্তারে। কেউ কেউ সেই ঘটনা নিয়ে উপন্যাস লিখেছেন, সেই উপন্যাসের বিক্রিবাট্টা হয়েছে। কেউ কেউ তখন থেকে জেলে যাবার পরে আস্তে আস্তে অন্য সুরে কথা বলেছেন। কেউ কেউ বাইরে তখনও পর্যন্ত একইভাবে আক্রমণ চালিয়ে গেছেন এই মাওয়িস্টদের একটা বড় অংশ। সাংবাদিকেরা এই সমস্ত নিয়ে রিপোর্টিং করেছেন। কিন্তু কেউ চেরুকরি আজাদের এনকাউন্টার বা এই বাংলাতে কিষণজির এনকাউন্টারের পরে আমরা কোনো সাংবাদিককে দুহাত তুলে উদ্বাহু হয়ে নাচতে দেখিনি, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। না, কোনো সাংবাদিক এটা করেননি, কারণ তখনও সাংবাদিকের খানিক অবশিষ্ট ছিল। তার কারণ একটা রাষ্ট্রের সঙ্গে একটা গোষ্ঠীর লড়াই, তাদের কিছু দাবি আছে, তারা মারছেন, মরছেন, ইত্যাদি করছেন। আমরা আমাদের একটা ঘটনার রিপোর্টিং করব, আমরা সেই ব্যাপারের অ্যানালিসিস করব যে জনবিচ্ছিন্নতাই কি শেষ পর্যন্ত মাওবাদীদের এই জায়গায় ঠেলে দিল, বা এই ধরনের আলোচনা স্বাভাবিক। কিন্তু উদ্বাহু হয়ে নৃত্য আমরা তখনও দেখিনি। বেশিরভাগই রাষ্ট্র আর ক্ষমতার দালাল হয়ে যায়নি তখনও পর্যন্ত সাংবাদিকেরা। এবং তারপরে বিজেপির ক্ষমতায় আসা, দেশের বেকারত্ব বাড়ছে, কৃষকদের অবস্থা দিনকে দিন আরো খারাপ হচ্ছে। মাত্র 1% বড়লোক গতকাল G20 রিপোর্টে বলছে 63% সম্পদ বাড়িয়েছে 1% মানুষ। আর একেবারে গরিব বিরাট সংখ্যক মানুষের সম্পদ বেড়েছে, সেটাও মাত্র 1%। সেটাও তাদের বাপের ভাগ্যি। শিক্ষা শাস্ত্র নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। ওদিকে চীন বেশ খানিকটা জমি দখল করে রেখেছে। ভারত পাক যুদ্ধে একতরফা কেন সিজফায়ার হলো আমাদের জানা নেই। কিন্তু নকশালদের ঘিরে ধরে মারার এক বিরাট কাজ হাতে নিয়েছে সরকার, মারছেও। খেয়াল করে দেখলেই বোঝা যায় খুব প্ল্যান করে এলিমিনেশন অফ লিডার্স, মাথাগুলোকে সরিয়ে দেবার একটা প্ল্যান হয়েছে, এবং সেগুলো বেশ সুন্দরভাবে তারা করছেন।
আর একটা হুমকি হয় আত্মসমর্পণ করো না হলে মরো। কাজেই কিছু মাওয়িস্ট নেতা মরছেন আর কয়েকজন আত্মসমর্পণও করছেন। সরকার এবং সরকারের মুখিয়া প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণাই করে দিয়েছেন 2026 আসার আগেই দেশ থেকে মাওবাদ নিশ্চিহ্ন হয়ে যাবে। যাক, অন্তত একটা কিছু তো করার দাবি করছেন, যা আপাতভাবে বাস্তবে দেখাও যাচ্ছে। কিন্তু এবারে তফাৎ হলো, সেই দালাল সাংবাদিকেরা, সেই তারা যারা সরকারের উচ্ছিষ্ট এটোকাটা খেয়ে বেঁচে আছেন বা বাঁচার চেষ্টাতে আছেন, তারা উদ্বাহ হয়ে নাচছেন। কি আনন্দ আকাশে বাতাসে! ওই তো পলিট ব্যুরো নেতার লাশ পড়ে আছে, ওই তো সাধারণ সম্পাদকের লাশ পড়ে আছে, আজ আরও 3 জনের লাশ, আর আজ আরও 7 জনের আত্মসমর্পণ। খবর নয়, খবরের উল্লাস। আবার সেগুলো তাদের সামাজিক মাধ্যমেও দেখেছো, মাওবাদ শেষ। দেশের মধ্যে থাকলে দেশের সংবিধানকে মেনে চলতে হবে, আর না চললে ঢিচকাও গুলি করে মেরে ফেলা হবে। আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না। আবার আলোচনা চায় মাওবাদীরা। কেন আলোচনা করবে মানুষ? যারা দেশের সংবিধান মানে না, তাদের সঙ্গে আলোচনাটা কিসের? এই সমস্ত লজিক, এই সমস্ত যুক্তি দেওয়া হচ্ছে না। এসব নিয়ে বেশ তথ্য প্রমাণ দিয়ে, রেফারেন্স দিয়ে কোনো লেখার ক্ষমতা এই দালাল সাংবাদিকদের নেই। এসব তাদের সোশ্যাল মিডিয়াতে উল্লাসের টুকরো টুকরো ছবি। ঠিক যখন এসব বলছেন, মানে তারা যখন এই উল্লাসে মগ্ন, ঠিক তখন দেশের পূর্বাঞ্চলে হেঁটে নয়, লুকিয়ে নয়, হামাগুড়ি দিয়ে নয়, নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকছেন, কভার নিয়ে, তাও নয়, হেলিকপ্টারে করে তার গ্রামে এসেছিলেন টুইংগালেন মুইভা, টুইংগালেং মুইভা। যখন হেলিকপ্টার করে তিনি মণিপুরের নাগা হিলসের কাছে সদ্য তৈরি হেলিপ্যাডে নামছিলেন, তখন অসংখ্য নাগা সমর্থক তার দলের এবং নাগারা, নাগালিমের সমর্থক, তারা নাগালিমের হালকা নীল পতাকা নিয়ে তার জন্য দাঁড়াচ্ছেন। সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, NSCN সর্বোচ্চ নেতা মুইভা এখন 91 বছরের বৃদ্ধ। তিনি নামলেন, হাত তুললেন, নামলেন জেলা প্রশাসনের তৈরি নতুন হেলিপ্যাডে। প্রশাসনের বিশাল গাড়ির কনভয় তাকে নিয়ে যাবার জন্য হাজির। তার আগে নাগালিমের পতাকা উঠল, নাগালিমের জাতীয় সঙ্গীত বাজানো হলো। মণিপুরে উখরুলের কাছে তার গ্রামে তিনি গেলেন এবং সাফ জানালেন 2015-তে মোদির সঙ্গে যে ডিল হয়েছে, হ্যাঁ, উনি পরিষ্কার বলছেন যে ডিল হয়েছে, তাতে আমাদের নিজস্ব সংবিধান, কোট আনকোট নিজস্ব সংবিধান, মাথায় রাখুন, আমাদের নিজেদের জাতীয় গান আর পতাকার কথা আছে। অর্থাৎ মোদিজি ডিল করেছেন যেখানে নাগাদের নিজস্ব সংবিধান, নাগাদের নিজস্ব জাতীয় গান আর পতাকার কথা আছে, সেটা মেনেই আমরা নতুন নাগালিম তৈরি করব। আর যদি তা না করা হয় তাহলে লড়াই যেমন আছে চলবে। কে বলছেন? মুইভা বলছেন। শুনেছেন নাকি ওই উচ্ছিষ্টভোগী দালাল সাংবাদিকদের গলাতে এ নিয়ে একটাও কথা? শুনেছেন নাকি আমাদের 56 ইঞ্চি ফেকুবাবুর মুখে একটাও কথা? শুনেছেন নাকি তাড়িপার জোকার অমিত শাহ, যিনি 26-এ মাওবাদ শেষ করবেন, তার মুখে একটাও কথা শোনেননি? কারণ জানেন, খানিক জনবিচ্ছিন্ন কিছু মাওবাদীদের মেরে ফেলে রেখে এসব বুক বাজানো এক ব্যাপার, আর উত্তর পূর্বাঞ্চলে নাগা জাতীয়তাবাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের ব্যাপারটা একদম আলাদা। হ্যাঁ, তাদের সামলানোর জন্য মোদিজিকে তাদের আলাদা সংবিধান, আলাদা জাতীয় সঙ্গীত, আলাদা জাতীয় পতাকার শর্ত মেনে শান্তি ফেরাতে হয়েছে। ভেবেছিলেন শান্তি ফিরলে সব ম্যানেজ হবে, কিন্তু 91 বছরের মুইভা নিজের গ্রামে এসে, হেলিকপ্টারে করে এসে, জেলা প্রশাসনের গাড়িতে নিজের গ্রামে ঢুকে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে, আমাদের নতুন সংবিধান চাই, আমাদের সংবিধান, আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত চাই। পরিষ্কার জানিয়ে দিয়ে গেলেন ওসব শান্তির কথা, ওসব ম্যানেজ করার কথা সেগুলো বালি নয়, কাঁচের গুঁড়ো। আলাদা সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত আর নাগালিম ছাড়া শান্তি ফিরবে না। সেই জোকার এখন জানাচ্ছেন মাওবাদ শেষ, 2026-এর মধ্যে কবর রচনা হবে মাওবাদের। যে কথা সেই কবে বলেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় 72 সালে, যে কথা বলেছিলেন চিদাম্বরম, তার প্রতিধ্বনি। এটা ঠিক যে ঠিক এই মুহূর্তে বড় রকম জনবিচ্ছিন্নতায় ভুগছে মাওবাদীরা। দেশের মানুষের বড় বড় লড়াইয়ের সুরে তাদের সুর মিলছে না। যদিও এটা সত্যি যে ওই জঙ্গলে দুর্গম জায়গাতে আদিবাসীদের ইস্যুগুলো তারাই তুলেছেন, তাদের তোলা ইস্যুগুলো এখন সরকারকে মানতে হচ্ছে। সেই ইস্যু নিয়ে লড়ছেন আর 5টা বিরোধী রাজনৈতিক দল। না হলে আদিবাসীরা এক বিচ্ছিন্ন দ্বীপের মতন ছিলেন। তাদের উচ্ছেদ করে খনির কাজ শুরু করাটাই ছিল দস্তুর। আর সেই একতরফা বেহিসেবি গাজোয়ারিতে কিছুটা টান তো পড়েইছে।
এবং সেটা ওই মাওবাদীদের জন্য। আমাদের অনেকের চোখ তো পড়েছে ওই আদিবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি দেওয়ার উপরে, হ্যাঁ সেটাও কি কম কথা। কিন্তু মূল প্রশ্নটা এখনো অমীমাংসিত। কিছু বন্দুকধারী মানুষজনকে খুন করে মাওবাদকে কবরে পাঠানো যাবে? ইতিহাস কিন্তু সে কথা বলে না। কামিনীর জঙ্গলে ঘিরে ধরে চে গুয়েভারাকে খুন করা তো হলো, তাহলে সমাজতন্ত্র, মানুষের লড়াই, মানুষের অধিকারের লড়াই সেদিনই তো কবরে চলে যাবার কথা, যায়নি তো। লাতিন আমেরিকা ফিরে এসছে সেই সমাজতন্ত্রের স্লোগান নতুন চেহারাতে আবার ফিরে এসেছে তারা। পেরুতে সাইনিং ফাঁদ শেষ, কিন্তু সেখানেও বামপন্থীরা আবার শক্তি নিয়ে মাঠে নামছে। দুটো কারণে এটা হয় বা হবেই। এক, শোষণ চলছে, লুট চলবে, অত্যাচার চলবে, আর প্রতিবাদ হবে না এমনটা হয় না। প্রতিবাদ হবেই, তার চেহারা বদলাবে, কায়দা বদলাবে, পদ্ধতি বদলাবে, সমর্থন ভূমিও বদলাবে। কিন্তু মানুষ মানুষকে শোষণ করবে, প্রতিবাদের পথ বন্দুক দিয়ে সামলে দেওয়া যাবে, আর সেই খুন করা সাফল্যে দালালেরা নাচবে সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে, এটা চিরটাকাল চলবে না। দুই, অনেক সময় ওই বদলের নামে, প্রতিবাদের নামেও দালালি হয়, প্রতিরোধের নামেও ধামাধারি কিছু লোকজন মুখোশ পরে মজা লোটে, সেটাও টেকে না। অমিত শাহ এক চটজলদি সমাধানের কথা বলেছেন, কিন্তু কিছু মাওবাদীকে খুন করে মাওবাদের কবর খোঁড়ার কথা বলেছেন। কিন্তু সমস্যা হলো উনি সেই লুটকে আটকানোর ধারে কাছেও গেলেন না, যাওয়ার কথাও নয়। উনি সেই অত্যাচারকে আটকানোর কথা বললেন না, বলার কথাও নয়। উনি সেই শোষণের জোয়ালকে নামানোর কথা বললেন না, বলার কথাও নয়। তাহলে ওই শোষণ থাকলে, লুট থাকলে, অত্যাচার থাকলে নকশালবাড়ি শেষ হয়ে মাওবাদ হিসেবে ফিরে আসবে, মাওবাদ শেষ হয়ে অন্য কোনো নামে তা আবার ফিরে আসবে, কারণ বীজটা রয়ে গেছে। সেই বীজ আবার মাথাচাড়া দেবেই, সময়ের অপেক্ষা মাত্র। যে কথাগুলো বললাম ভাবুন, আপনাদের মতামত দিন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।